হ্যাঁ এভরিওয়ান, সো আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওকে, শুরু করা যাক প্রথমে টপিক। সো ধরেন আপনি একটা বড় কোম্পানির টেক লিড বা আপনি একজন সফটওয়্যার আর্কিটেক্ট। ওকে, সো আপনার আন্ডারে কি কোটি কোটি টাকার সার্ভার একদম লেটসে স্মুথলি চলছে, কোনো বাগ নেই, কোনো ক্র্যাশ নেই, নাথিং অ্যাট অল। হঠাৎ একদিন সকালে অফিসে এসে আপনি নিজেই আপনার মেইন প্রোডাকশন সার্ভারের প্লাগটা খুলে আপনি টেনে ফেললেন, খুলে দিলেন আর কি লেটসে। কী হবে চিন্তা করেন। শুনতে পাগল মনে হচ্ছে, রাইট? শুনতে পাগল মনে হলো, এখানে একটা লজিক আছে, একটু পরে আপনারা বুঝবেন। সো আশা করি আপনার পুরো ভিডিওটা দেখছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন। সো শুরু করা যাক। সো গ্লোবাল টেক জায়ান্টরা, যেমন বড় বড় যত টেক জায়ান্ট আপনারা জানেন, কারা টেক জায়ান্ট আমি নাম নিতে চাচ্ছি না। ওকে, ঠিক এই কাজটাই কিন্তু তারা প্রতিদিন করে। সো তারা তাদের বিলিয়ন ডলারের রানিং সিস্টেম ইচ্ছা করে কি তারা আগুন লাগায়, লাইভ সার্ভার ক্র্যাশ করায়, ডেটাবেস ডাউন করে ফেলে, এবং একে টেকনিক্যাল ভাষায় আমরা বলি কেওস ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আজকের আড্ডায় আমি কোনো কমপ্লেক্স কোড বা স্ক্রিন শেয়ার করে কোনো কমপ্লেক্স ডায়াগ্রাম এইসব বুঝে আমি বোরিং আলাপ করবো না। আমরা জাস্ট আড্ডার মাধ্যমে, মনে করেন আমরা টঙে বসে আছি, চা খাচ্ছি, সবে আর আড্ডা দিচ্ছি। ওকে, সো আজকে আমরা বার্লিনের এই ছোট একটা পার্কে বসে আছি আমি। সো এইখানে বসে আমি একটা আড্ডা দিব। ওকে, সো কেন নিজের তৈরি করা জিনিস নিজ হাতে ভাঙার সাহস আসলো, রাইট? আই মিন, সাহস না থাকলে আপনি আসলে কখনো ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেক্টার আপনি কখনোই হতে পারবেন না। ওকে, এবং কিভাবে এই একটা মাইন্ডসেট আপনার ক্যারিয়ারের ভ্যালু, আমি যদি বলি গ্লোবাল মার্কেটে 10x বাড়িয়ে দিতে পারে। ওকে, সো চলেন সেটাই আজকে আমরা রিভিল করব, কাহিনীটা কি। সো আমি যদি হ্যাঁ, ওকে, হ্যাঁ, মাথায় আসছে। সো আমরা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কোডিং শিখি, আমাদের একটা কিন্তু মস্ত বড় ভুল মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়, রাইট? সো আমাদের মনে হয় যে কোড একবার রান করে গেছে মানেই আমার কাজ করা শেষ, রাইট? সো আমরা দোয়া করতে থাকি যেন সিস্টেমে কোনো বাগ না আসে। ওকে, এটা ছোটোবেলায় করতো মানুষ। সো কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে বড় স্কেলের সিস্টেমে কিন্তু বাগ আসবেই, এত এত মানুষ ইউজ করে, ওয়াই নট, রাইট? কত ডিফারেন্ট থটস, ডিফারেন্ট ওয়ে অফ ইউজিং দ্যাট, না? সো এইটাই রিয়ালিটি। এখন একটা সহজ উদাহরণ যদি আপনাদেরকে দিই, ধরেন আপনি একটা মেগা সিকিউরিটির কোম্পানির মালিক। আপনার আন্ডারে 100 জন সিকিউরিটি গার্ড একটা বিশাল ব্যাংক আপনারা লেটসে পাহারা দিচ্ছে। তারা ঠিক মতো ডিউটি দিচ্ছে কি না তা চেক করার বেস্ট মেথডটা কী হতে পারে চিন্তা করুন। সিসিটিভি ক্যামেরা দেখা, রাইট? বাট আসলে না, সিসিটিভি দেখে আপনি অলসতা ধরতে আসলে পারবেন না। সেরা উপায় হলো আপনি নিজেই মাঝরাতে লেটসে আপনি ছদ্মবেশে ডাকাত সেজে, মুখে মাস্ক পরে আপনার ব্যাংকে আপনি হানা দিবেন লেটসে। যদি আপনার গার্ডরা আপনাকে লাইভ আটকে দিতে পারে, তার মানে আপনার সিকিউরিটি সিস্টেম একদম পারফেক্ট। আর যদি তারা ঘুমিয়ে থাকে, আপনি তাদের হাতে নাতে ধরে ফেললেন, রাইট? এবং সিস্টেমের যে উইকনেস সেটাও আপনি জেনে গেলেন এবং ফিক্স করতে পারলেন। সো ঠিক এই কাজটাই কিন্তু আপনার কেওস ইঞ্জিনিয়ারিং করে। সো জুনিয়র ডেভেলপাররা সবসময় সিস্টেমের হ্যাপি পাথ নিয়ে চিন্তা করে, অর্থাৎ সব কিছু ঠিক থাকলে কোড কীভাবে চলবে, মানে এইসব আর কি। সো আর একজন সিনিয়র যে সিস্টেম আর্কিটেক্ট সবসময় চিন্তা করে যে সিস্টেম কীভাবে সে ভাঙতে পারে এবং ভাঙলে ব্যাকআপ কী হবে, তাই না? ওই মাসাকার থেকে কীভাবে তখন রেহাই পাবে আর কি কোম্পানি। সো এখন আপনাদের একটা আমি লেটসে একটা ট্রু ইভেন্টের কথা বলি, 2011 সালের কথা। নেটফ্লিক্স তখন ধীরে ধীরে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম হয়ে উঠছিল। ওকে, তারা তাদের পুরো সিস্টেম শিফট করলো অ্যামাজনের ক্লাউড সার্ভারে, অর্থাৎ AWS। ওকে, হঠাৎ একদিন অ্যামাজনের মেইন ডেটা সেন্টারে একটা বিশাল টেকনিক্যাল গ্লিচ দেখা দিল। অ্যামাজনের উপর ডিপেন্ড করা পৃথিবীর হাজার হাজার বড় বড় ওয়েবসাইট 1 সেকেন্ডে ডাউন হয়ে গেল এবং বিলিয়ন ডলারের লস মুহূর্তের মধ্যেই। সবাই ভাবলো আজকে নেটফ্লিক্সও হয়তো বা শেষ।
ইউজাররা স্ক্রিনের সামনে বসে লেটসে প্যানিক করা শুরু করলো। কিন্তু ম্যাজিকটা কি আপনি বুঝতে পারছেন বা আপনি কি দেখছেন? অ্যামাজনে মেইন সার্ভার ডাউন থাকা সত্ত্বেও নেটফ্লিক্সের সার্ভিস 1 সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ হয়নি। কোটি কোটি মানুষ কোনো বাফারিং ছাড়াই কিন্তু মুভি দেখতে পারছিল। কিভাবে আসলে এটা সম্ভব, রাইট? কারণ নেটফ্লিক্স ইঞ্জিনিয়াররা আগে থেকেই একটা কোড বানিয়ে রেখেছিল যার নাম হচ্ছে আপনার কেওস মাঙ্কি। ওকে, সো এই মাঙ্কির কাজ হলো খুব ইন্টারেস্টিং। সে প্রতিদিন অফিস টাইমে অফিস টাইমে কী করে সে নেটফ্লিক্সের লাইভ প্রোডাকশন সার্ভারে ঢুকে একটা করে কুড়াল মারত। ওকে, এবং ইচ্ছা করে সার্ভার অফ করে দিত। ইঞ্জিনিয়াররা জানতো যে যে কোনো সময় সার্ভার ডাউন হতে পারে, তাই তারা সিস্টেমের আর্কিটেকচার এমনভাবে তারা ডিজাইন করেছিল যেন একটা সার্ভার মরলে অন্য একটা ব্যাকআপ সার্ভার অটোমেটিকভাবে 1 মিলি সেকেন্ডে তার জায়গাটা নিয়ে নিতে পারে। যেহেতু তারা প্রতিদিন নিজেদের সিস্টেমে ইচ্ছে করে তারা ক্র্যাশ তৈরি করছিল এবং প্র্যাকটিস করছিল হাউ টু রিজলভ দিস, তাই 2011 সালে ওই মেগা ক্রাইসিসের দিনেও কিন্তু তাদের সিস্টেম নিজেই রিকভার করে নিয়েছিল আর কি। সো এটা খুবই ইন্টারেস্টিং লাগলো, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, রাইট, যে লাইভ সিস্টেমে যদি প্রতিদিন এভাবে যদি আমি সার্ভার ডাউন হইতে থাকে, তাহলে তো আসলে আসল কাস্টমারদের বিরাট সমস্যা হওয়ার কথা, রাইট? কোম্পানি বিজনেস লস হওয়ার কথা, শেয়ার মার্কেট প্রাইস পড়ে যাওয়ার কথা। তাহলে এই বড় বড় আর্কিটেক্টরা ইউজারদের বিরক্ত না করে কিভাবে একটা সলিউশন আসতে পারে, বা কিভাবে তারা এই ভাঙচুরের খেলাটা অ্যাটলিস্ট বাদ দিতে পারে, রাইট? এখানে এখন আপনার লুকিয়ে আছে সিস্টেম ডিজাইনের সব থেকে বড় একটা সিক্রেট। আর এটাকে বলে আপনার কি বলে, আপনি যদি টেকনিক্যাল রিডিং পড়েন, এটারে বলে আপনার ব্লাস্ট রেডিয়াস, বা আমি বাংলায় যদি বলি বিস্ফোরণের সীমানা কন্ট্রোল করা। ওকে, সো একজন আর্কিটেক্ট যখন ক্যাওস ইঞ্জিনিয়ারিং করে, সে পুরা ফেসবুক বা নেটফ্লিক্স একসাথে কিন্তু সে ডাউন করবে না অবশ্যই। সে একটা নির্দিষ্ট বাউন্ডারি সে সেট করে। ধরেন সে ঠিক করলো আজকে শুধু বার্লিনে জার্মানির 1% ইউজারের জন্য আমরা লাইভ চ্যাট অপশনটা ব্যাকএন্ড থেকে বন্ধ করে দিব। সো বাকি 99% মানুষের সিস্টেম একদম পারফেক্ট চলবে। এই 1% ইউজারের উপর এখন এক্সপেরিমেন্টটা চালানো হবে। তখন আর্কিটেক্টরা মনিটরিং ড্যাশবোর্ডে বসে দেখে যে সিস্টেমে ব্যাকআপ লোড ব্যালেন্সার ঠিকমতো কাজ করছে কিনা, রাইট? যারা লোড ব্যালেন্সার জানেন, আমার সিস্টেম ডিজাইনের প্লে লিস্টটা দেখে আসতে পারেন, আপনার ক্লিয়ার হয়ে যাবেন কনসেপ্টটা। সো যদি দেখে যে ব্যাকআপ কাজ করছে না, সে সাথে সাথে এক্সপেরিমেন্ট বন্ধ করে দিবে এবং সিস্টেমের যে উইকনেস আছে সেটা আপনার ফিক্স করে ফেলবে। ওকে, সো একে বলা হয় সিস্টেমকে রেজিলিয়েন্ট বানানো। ওকে, সো আঘাত সহ্য করা আর ক্ষমতা সম্পন্ন বানানো আর কি বেসিক্যালি। ওকে, দেন আড্ডা শেষ পর্যায়ে আমি যেটা বলতে পারি যে আপনাকে একটা আমি গোল্ডেন টিপস দিতে পারি, খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি যখন জার্মানি, ইউরোপ বা আমেরিকা কোনো রিমোট জবের জন্য আপনি সিস্টেম ডিজাইন ইন্টারভিউ দিবেন, মনোযোগ দিয়ে শোনেন। ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করবে কিন্তু যে ডিজাইনে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম লাইক ইউটিউব ফর এক্সাম্পল। এখন বেশিরভাগ বাঙালি কোডাররা কী করে আপনি জানলে অবাক হবেন। তারা হাতে খাতা কলম নিয়ে ডাটাবেস এপিআই আঁকা শুরু করে দেবে। ওকে, সো আপনি এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না। আপনি ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে আপনি ডিরেক্টলি বলবেন যে আমি সিস্টেমের হ্যাপি পাথ ডিজাইন করার পর সবার আগে ডিফাইন করব এই সিস্টেমে কেওস ইঞ্জিনিয়ারিং মডেলটা কী হবে। এই জাস্ট একটা কথা বলবেন। আমি ধরে নেব আমার মেইন ডেটাবেস লেটসে যে কোনো সময় ক্র্যাশ করবে এবং সেটার ব্লাস্ট রেডিয়াস কন্ট্রোল করার জন্য আমি এই ব্যাকআপ আর্কিটেকচারটা রেখে দিব। বাট বিশ্বাস করেন, এই কয়েকটা লাইন আপনার মুখ থেকে যখন বের হবে, ইন্টারভিউ কিন্তু অটোমেটিক বুঝে যাবে যে আপনি কোনো সাধারণ সিনটেক্স মুখস্থ করা কোডার না। আপনি একজন লেটসে
আপনি সিস্টেম আর্কিটেক্টের মতো অ্যাটলিস্ট চিন্তা করতে পারেন। সো আজকে এই আড্ডাটা এই পর্যন্তই। নিজের কোডকে ভালোবাসুন, ভালো না বাসলেও ভালোবাসার চেষ্টা করুন, কারণ সেই কোডকে প্রতিদিন ভাঙা মানসিকতা তৈরি করা লাগবে, তাহলেই আসলে ভালো আর্কিটেক্ট হতে পারবেন। সো পরের পর্বে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলাপ করব, সিস্টেম ডিজাইন রিলেটেড। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে আমরা নাবিদিন মোশন চ্যানেলের সাথে থাকতে পারেন, তাহলে আমাদের পরিবারটা আরও বড় হবে। আর আপনারাও শিখে আরেকজনকে শেখাতে পারেন, তাহলে আমাদের লার্নিং ইকোসিস্টেমটা আরও এফিশিয়েন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তারা বাই বাই।